সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাস শেষে পড়াশোনা পরীক্ষা দিয়েছো। আজকে আমরা এখান থেকে শুরু করবো। সামাজিক পরিবর্তন জলগ্রস্ত শুরু করা যাক। সমাজ স্থিতিশীল কোনো কিছু নয়, বরং সর্বদা পরিবর্তনশীল। সম্প্রদায় ভিত্তিক সমাজ ব্যবস্থা ক্রমান্বয়ে পরিবর্তনের মাধ্যমে আজকের আধুনিক সংঘ ভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে। সম্প্রদায় ভিত্তিক সমাজ ব্যবস্থায় সদস্যদের মধ্যে সম্পর্ক ও সংহতি ছিল অত্যন্ত নিবিড় ও আন্তরিকতাপূর্ণ। সে সমাজে এক ব্যক্তির সঙ্গে অন্য ব্যক্তির পার্থক্য ছিল খুবই কম। সকলে ছিল প্রায় একই রকম আচার-আচরণ ও চিন্তা চেতনা এবং মূল্যবোধের অধিকারী। এখানে ব্যক্তির ইচ্ছা ও আকাঙ্ক্ষার তুলনায় সম্প্রদায়ের মঙ্গল ও ইচ্ছাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এই সম্প্রদায়গুলো পরিবারের মতো কাজ করে। এখানে কোনো ব্যক্তি বা পরিবারের মধ্যে সংঘাত তৈরি হলে পুরো সমাজের মধ্যে তা ছড়িয়ে যায় এবং সম্প্রদায়ের কল্যাণের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সেটি সমাধানের চেষ্টা করা হয়। সম্প্রদায় ভিত্তিক সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো পরিবর্তিত হয়ে তৈরি হয়েছে আধুনিক সংঘ ভিত্তিক সমাজ ব্যবস্থা। এটি সম্প্রদায় ভিত্তিক সমাজের বিপরীত বৈশিষ্ট্যের অধিকারী। এই সমাজ ব্যবস্থায় সদস্যদের মধ্যে চিন্তা আচরণের মূল্যবোধে তেমন মিল নেই। এই ধরনের সমাজের সদস্যরা যতটা তাদের ব্যক্তিগত জীবনের ওপর গুরুত্ব দিয়ে থাকে, ততটা সমাজের মঙ্গলের দিকে নয়। সামাজিক বিভিন্ন কারণে হয়ে থাকে। সাংস্কৃতিক পরিবর্তন হলো সমাজ পরিবর্তনের অন্যতম কারণ। সময়ের পরিবর্তনের পাশাপাশি সাংস্কৃতিক উপাদানগুলোরও পরিবর্তন সাধিত হয়, যার ফলে সমাজ ব্যবস্থার মধ্যেও পরিবর্তন আসে। পরিবর্তন সব সময় ইতিবাচক নাও হতে পারে। সাংস্কৃতিক উপাদানগুলোর নেতিবাচক পরিবর্তনের কারণে সমাজে সমস্যা বা অবক্ষয় সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। আবার সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে জনসংখ্যার আকার একটি গুরুত্বপূর্ণ বিষয়। চিকিৎসা বিজ্ঞানের নব নব উদ্ভাবনের ফলে একদিকে যেমন মাতৃ ও শিশু মৃত্যুর হার কমেছে, আবার মানুষের গড় আয়ু বেড়েছে। জনসংখ্যার তারতম্যের উপর সামাজিক পরিবর্তন নির্ভর করে। প্রথম ধারণা সমাজ পরিবর্তনের ভূমিকা পালন করে। বাংলাদেশের সমাজ পরিবর্তন। বাংলাদেশেও সমাজ কাঠামোতে পরিবর্তন লক্ষ্য করা যায়। সমাজগত গুরুত্বপূর্ণ উপাদান পরিবারের আমরা উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করি। একসময় আমাদের দেশে যৌথ পরিবারের প্রাধান্য ছিল, কিন্তু যৌথ পরিবার আস্তে আস্তে একক পরিবারে রূপান্তরিত হয়েছে। সেই সঙ্গে পরিবারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীর মতামত গুরুত্ব পাচ্ছে। আগে পরিবারের অর্থনৈতিক দিক দেখাশোনা করত পুরুষরা, এখন পুরুষদের পাশাপাশি নারীরা নানান পেশায় জড়িত হচ্ছে। আমাদের গার্মেন্টস শিল্পের অধিকাংশ শ্রমিকই নারী। তারা প্রাপ্ত উপার্জন দিয়ে পরিবারের প্রয়োজন মেটাচ্ছে। এছাড়াও অফিস আদালত থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য প্রকৃতিতে নারীরা এগিয়ে যাচ্ছে। সামাজিক প্রতিষ্ঠান হিসেবে পরিবার কাঠামোর এই পরিবর্তন মূলত সমাজ পরিবর্তনের অংশ। সমাজ কাঠামোর আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো। আমাদের দেশের যার উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। গত কয়েক দশকে বাংলাদেশে কৃষি নির্ভর অর্থনীতি রূপান্তরিত হয়ে শিল্প নির্ভর হয়েছে। উদাহরণস্বরূপ 2099 সালে মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে কৃষির অবদান 33% থেকে কমে প্রায় 28% হয়েছে। অন্যদিকে জিডিপিতে শিল্পের অংশ 21% থেকে বেড়ে প্রায় 30% উন্নীত হয়েছে। ফলে একদিকে যেমন কৃষিকে কেন্দ্র করে গড়ে ওঠা বিভিন্ন দল প্রতিষ্ঠান ক্রমে সংগঠিত হয়েছে, অন্যদিকে শহরের আয়তন বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে এখানে নতুন নতুন দল প্রতিষ্ঠান গড়ে উঠেছে, ফলে মানুষের পারস্পরিক সম্পর্কে পরিবর্তন হয়ে চলেছে। তাছাড়া দিনে দিনে বিদেশের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ যোগাযোগের প্রভাব পড়েছে আমাদের খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, শিক্ষা ও অন্যান্য কর্মকাণ্ডে। সামাজিক পরিবর্তনের উল্লেখযোগ্য কারণ হলো দ্বন্দ্ব, সংঘাত, আন্দোলন, সংগ্রাম। সমাজের মানুষ নানান শ্রেণীতে বিভক্ত এবং এই শ্রেণীগুলোর মাঝে দ্বন্দ্বের কারণে সমাজের পরিবর্তন হয়। বিভিন্ন শ্রেণীর ভেতর দ্বন্দ্বের কারণ হলো অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বৈষম্য। দ্বন্দ্বের ফলে বিদ্যমান প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণরূপে ভেঙে পড়ে এবং নতুন সমাজ ব্যবস্থাপনা বিকাশের পথ খুলে যায়। ইতিহাসে আমরা অহিংস সামাজিক আন্দোলনের মাধ্যমে সমাজ পরিবর্তনের উদাহরণ দেখতে পাই। যেসব আন্দোলনে আমরা ভারতের মহাত্মা গান্ধী ও যুক্তরাষ্ট্রের মার্টিন লুথার কিং জুনিয়রের মতো কিছু নেতার অসামান্য অবদান দেখতে পাই। আমরা অনেকেই হয়তো মিনা কার্টুন দেখেছি। মিনা তার বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা দিয়ে অনেক সামাজিক সচেতনতামূলক কাজ করেছে। নিজের এলাকার মানুষের অনেক প্রচলিত রীতিনীতি ও অভ্যাস পরিবর্তনে ভূমিকা রেখেছে। আমরা মিনার একটি ঘটনা সংক্ষেপ সম্পর্কে জেনে নেই।
মিনার পরিচিত বড় বোন তারাবুত বিয়ে ঠিক করেছে তার মা বাবার ছেলে শহর থেকে আসা দোকানদারের ভাইয়ের ছেলে। দোকানদার তার ভাই ও ভাইয়ের ছেলে মেয়ে মিলে ঠিক করলো বিয়েতে যৌতুক নেবে। গ্রামের মানুষ তখনও যৌতুক বন্ধের আইন সম্পর্কে জানেন না, তাই তারা পরিকল্পনা করে বিয়ের আগে চাইবে সাইকেল, বিয়ের পর চাইবে মোটর সাইকেল। এই পরিকল্পনার সাথে জেনে যায় মিনার পোষা পাখি মিঠু। মিঠুর কাছ থেকে মেটা জেনে মিনা ও রাজু তারাবুতের মা বাবার কাছে এই তথ্য দেয়। তারা সবাই মিলে গ্রামের মাতবারের কাছে এই বিষয়ে জানতে চায়। মাতবার জানান যৌতুক দেওয়া ও নেওয়া দুটোই করার, তাই গ্রামের সবাই মিলে ঠিক করে যৌতুক চায় এমন কোনো ছেলের সঙ্গে তাদের বিয়ের যোগ্য কোনো মেয়েকে বিয়ে দেবে না। যৌতুক না পেয়ে শহর থেকে আসা এই ছেলে বিয়ে না করে শহরে ফিরে যায়। এটা কি মিনা কার্টুন? এটা হলো যৌতুক ছিল। আমরা একটু চিন্তা করে হয়তো বুঝতে পারবো সমাজে প্রচলিত যৌতুক প্রথা বন্ধে মিনা গ্রামবাসীর সহায়তায় কিভাবে সফলভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলে। গ্রামবাসীর মধ্যে সচেতনতা গড়ে তুলেছিল। যদিও এটি একটি গল্প, আমরা এমন কয়েকজন ব্যক্তি সম্পর্কে জেনে নিই যারা সামাজিক আন্দোলন গড়ে তুলতে প্রচলিত রীতিনীতি প্রথা পরিবর্তনের ভূমিকা রেখেছে। সামাজিক আন্দোলন হলো একটি সম্মিলিত প্রচেষ্টা যার মাধ্যমে সমাজ, রাষ্ট্র বা দেশের বিদ্যমান সামাজিক ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করা হয়। সামাজিক আন্দোলনের উৎপত্তি হয় সমাজে বিদ্যমান কোনো অসঙ্গতি বা বৈষম্যের প্রতি অসন্তুষ্টির ফলে। সুতরাং বলা যায় বিদ্যমান সামাজিক অবস্থার পরিবর্তন, সাধারণ অসঙ্গতি, রীতি ও অসন্তোষ দূরীকরণ এবং শৃঙ্খলা আনয়নে মানুষের সচেতন ও সংঘবদ্ধ প্রচেষ্টাই সামাজিক আন্দোলন। সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে ব্রিটিশ ভারতে রাজা রামমোহন রায়ের নেতৃত্বে সতীদাহ প্রথা রোধ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহের প্রচলন হয়েছিল। পরবর্তী নারী শিক্ষা বিস্তার, চিরস্থায়ী বন্দোবস্ত, আইন, বিপ্লব ইত্যাদির মাধ্যমে পরিবর্তন সাধিত হয়েছে। বর্তমানে পৃথিবীর নানা প্রান্তে গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার, নারীর ক্ষমতায়ন, পরিবেশ রক্ষা ইত্যাদি বিষয়ে সামাজিক আন্দোলন চলমান রয়েছে। এ পর্যায়ে আমরা কিছু সামাজিক আন্দোলন সম্পর্কে জানবো যেগুলো বিভিন্ন সময় বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে এবং সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মার্টিন লুথার কিং এর বর্ণবাদ বিরোধী আন্দোলন। যুক্তরাষ্ট্রের বিখ্যাত মানবাধিকার নেতা মার্টিন লুথার কিং জুনিয়র সারা জীবনে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে ও কৃষ্ণাঙ্গদের সম অধিকার আদায়ে লড়াই করে গেছেন। তার নেতৃত্বে আমেরিকায় কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে পাঠ শেষ করে 1955 সালে কিং ব্যাপটিস্ট চার্চের যাজক হিসেবে যোগদান করেন। এরপর তিনি সরাসরি কৃষ্ণাঙ্গদের অধিকারের আন্দোলনের সঙ্গে যুক্ত হন। সেই বছরই মন্টগোমারিতে শুরু হয় ঐতিহাসিক বাস ধর্মঘট, যার সূত্রপাত হয় বাসের আসন বরাদ্দকে কেন্দ্র করে। যুক্তরাষ্ট্রের দক্ষিণের অধিকাংশ রাজ্যে এই বাসের সামনের দিকে বসার অধিকার ছিল না কৃষ্ণাঙ্গদের। শ্বেতাঙ্গ যাত্রী উঠলে কৃষ্ণাঙ্গদের জন্য সংরক্ষিত আসন ছেড়ে দিতে হতো, কিন্তু এই নিয়ম মানতে অস্বীকার করলেন কৃষ্ণাঙ্গ নারী রোজা পার্কস, যা ছিল তৎকালীন আইনের লঙ্ঘন। রোজাকে থানায় নিয়ে $10 জরিমানা করা হয়। এই ঘটনার প্রতিবাদে লুথার কিং ও অন্য কৃষ্ণাঙ্গ ধর্মযাজকেরা বাস সার্ভিস বর্জনের সিদ্ধান্ত নেন। টানা 381 দিন নানা প্রতিকূলতার পরেও কৃষ্ণাঙ্গদের সরকারি বাস বয়কট চলতে থাকলে সুপ্রিম কোর্ট বাসের শাসন বর্ণনের এই বর্ণ বৈষম্যমূলক ব্যবস্থাকে সংবিধান বিরোধী বলে ঘোষণা করেন। অবশেষে বাসে সবার বসার সমান অধিকার প্রতিষ্ঠিত হয়। এই আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা আমেরিকায়। তার এই অহিংস আন্দোলনের প্রতি সমর্থন জানাতে এগিয়ে আসেন বহু কৃষ্ণাঙ্গ নেতা। আমেরিকা জুড়েই বর্ণবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জেগে উঠতে থাকে। এই ধারাবাহিকতায় কিং 1963 সালে সরকারের নেওয়া বৈষম্যমূলক আইনের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করেন। এর মূল লক্ষ্য ছিল কৃষ্ণাঙ্গদের শেষাতঙ্গের সমান অর্থনৈতিক ও সামাজিক সুবিধা দিতে হবে এবং শিশুশ্রম বন্ধ করতে হবে। একসাথে প্রতিবাদ সমাবেশ, আলাবামার পুলিশ সমবেত জনতার উপর দমনমূলক নিপীড়ন চালায়। মার্টিন লুথার কিং সহ আরো অনেকে এ সময় গ্রেপ্তার হন। এই ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক সাড়া জায়গায়। এরপর তিনি স্থির করেন দেশজুড়ে শুরু করবেন ফ্রিডম মার্চ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুরু হয় ওয়াশিংটন অভিমুখে পদযাত্রা।
1963 সালে 27 আগস্ট ওয়াশিংটনের লিংকন মেমোরিয়ালে সমবেত হয় 2.5 লাখের বেশি মানুষ। তাদের সামনে ঐতিহাসিক ভাষণ দিলেন কিং। আমার একটি স্বপ্ন আছে ভাষণে তিনি বলেন, ইহুদি বর্ণবৈষম্য গোটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে। তিনি তুলে ধরেন ভবিষ্যতে আমেরিকা নিয়ে তার আশাবাদ, যেখানে সব আমেরিকান হবে সমান, এটাই হবে সত্যিকারের স্বপ্নের আমেরিকা। এটা ছিল কি মার্টিন লুথার কিং। তার স্বপ্নের কিছু দিক এভাবে তিনি উল্লেখ করেন, বন্ধুরা, আজ আমি আপনাদের বলছি, বর্তমান প্রতিকূলতা ও বাধা সত্ত্বেও আমি আজও স্বপ্ন দেখি। আমার এই স্বপ্ন আমেরিকার সবচেয়ে গভীরে শিকড়বদ্ধ। আমি স্বপ্ন দেখি একদিন এই জাতি রাখবে এবং তারা বাঁচিয়ে রাখবে বিশ্বাস যে আমার সকল আমেরিকার স্বতঃসিদ্ধ ভাবে এই সত্যকে গ্রহণ করেছি যে সব মানুষ সমান। আমি স্বপ্ন দেখি একদিন জর্জিয়ার লাল পাহাড়ে সাবেক দাস আর সাবেক দাস মালিকের সন্তানেরা ভ্রাতৃত্বের এক টেবিলে বসতে সক্ষম হবে। আমি স্বপ্ন দেখি একদিন মরুময় মিসিসিপি রাজ্য বিচার আর নিপীড়নের ব্যবস্থা বন্ধ করে মিসিসিপি হয়ে উঠবে মুক্তি আর সুবিচারের মূলধান। আমি স্বপ্ন দেখি আমার 4 সন্তান একদিন এমন এক জাতের মধ্যে বাস করবে যেখানে তাদের চামড়ার রং দিয়ে নয়, তাদের চরিত্রের গুণ দিয়ে তারা মূল্যায়িত হবে। আমি স্বপ্ন দেখি একদিন আলাবামা রাজ্যে, সেখানে গভর্নরের ঠোঁট থেকে কেবলই ব্যথা নিষেধার গঞ্জনার মানে ঝরে সেখানকার পরিস্থিতি এমনভাবে বদলে যাবে যে কালো হলো যাই হোক বালকেরা বালিকাদের সঙ্গে ভাই বোনের মতো হাত ধরাধরি করবে। আমি আজ সেই স্বপ্ন দেখি তার এই বিখ্যাত ভাষণের প্রভাবে খ্রিস্টানদের অধিকার স্বীকৃতি দিয়ে 1964 সালে আমেরিকার নাগরিক অধিকার আইন ও 1965 সালে ভোটাধিকার আইন প্রণয়ন করা হয়। সেই বছর টাইমস পত্রিকা কিংকে এবছরের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে ম্যান অব দ্য ইয়ার পুরস্কার দেয়। মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অবিস্মরণীয় অবদানের জন্য কিং 1964 সালে মাত্র 32 বছর বয়সে শান্তিতে নোবেল পুরস্কার ভূষিত হন। মার্টিন লুথার কিং সম্পর্কে দুটি কথা জানা প্রয়োজন। অহিংস অসহযোগ আন্দোলনের ধারণা তিনি পেয়েছিলেন ভারতীয় উপমহাদেশের বিখ্যাত রাজনীতিবিদ মহাত্মা গান্ধীর কাছ থেকে। দ্বিতীয় কথাটি দুঃখে 1968 সালে কিং আত্মাইর হাতে নিহত হয়েছিলেন। আমরা একটু ভেবে দেখলে দেখব, বিদ্যালয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি তার আমরা একদিকে যেমন প্রচলিত রীতিনীতিতে মূল্যবোধ চর্চা শিখিয়ে, অন্যদিকে সমাজের অর্থনৈতিক, সামাজিক বা রাজনৈতিক অবস্থার পরিবর্তন অথবা সামাজিক আন্দোলন ইত্যাদি প্রক্রিয়ায় সমাজের প্রচলিত রীতিনীতি মূল্যবোধের পরিবর্তন হতে পারে। তাই প্রচলিত রীতিনীতি মূল্যবোধ সামাজিক কাঠামোর উপর প্রভাব ফেলে, সেই সঙ্গে সামাজিক কাঠামো রীতিনীতি ও মূল্যবোধকে নিয়ন্ত্রণ করে। আমরা বিদ্যালয় থেকে নানান সময় বিভিন্ন সমাজ বা দেশ বা রাষ্ট্রের প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ সম্পর্কে জেনেছি। এখন আমরা এমন কয়েকটি রীতিনীতি ও মূল্যবোধের তালিকা তৈরি করব। এই জন্য আমরা এই শিক্ষণ অভিজ্ঞতা শুরুতে যে দলটি গঠন করেছি সেই দলে আবার বসে যাব। দলগত কাজ 2। এখন আমরা দলগতভাবে আলোচনা করে নিচের তালিকাটি পূরণ করি। এর জন্য আমরা বিদ্যালয়ের পাঠাগার থেকে শুদ্ধসার বইটি সংগ্রহ করে নিতে পারি। তোমরা অবশ্যই শুদ্ধসার বই সংগ্রহ করবে। চলো এই অ্যান্সার আমরা চলে যাই। দলগত কাজ 2। যে প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ সম্পর্কে আমরা বিদ্যালয় থেকে জানতে পেরেছি। সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করা, ছোটদের স্নেহ করা, ছোটদের বিভিন্ন কাজে সাহায্য করা এবং উৎসাহ দেওয়া, শিক্ষকের পড়ানোর সময় হইচই না করা, কোনো কিছু নেওয়ার ক্ষেত্রে ডান হাত ব্যবহার করা, আমাদের বিচার বোধ জাগ্রত করা, অন্যের ক্ষতি বা সমস্যা হয় এমন কাজ না করা, সত্যতা বজায় রেখে কাজ করা এবং মিথ্যা এড়িয়ে চলা, নিজের সঠিকভাবে পালন করা, নিজের কাজ নিজে করা, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, পরিবার, বিদ্যালয়, সমাজের নিয়ম কানুন মেনে চলা, ক্লাসে ঢোকা এবং বের হওয়ার সময় শিক্ষকের অনুমতি নেওয়া সময় হবে আর এখানে বের হওয়ার হবে। কোনো মতামত করতে চাইলে হাত তোলা। এখান থেকে যে নোট ফাইলে লিখে দিলে তোমাদের এনাফ। এখন আমরা দলে আলোচনা করে নির্ণয় করি এই রীতিনীতি ও মূল্যবোধ গুলোর
কোনগুলো আমাদের সমাজে প্রচলিত নয়, এর মধ্যে কোন রীতিনীতি ও মূল্যবোধে আমাদের সমাজেও থাকা প্রয়োজন। নির্ধারিত এই রীতিনীতি ও মূল্যবোধগুলো আমরা পরিবার, বিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানে কিভাবে চর্চা করতে পারি তা নিয়ে আলোচনা করে লিখে রাখি। এরপর আমরা প্রতি দলে 1 থেকে 2 জন উপস্থাপন করব। সব দলের উপস্থাপনা শেষে সবার মতামতের ভিত্তিতে কয়েকটি রীতিনীতি ও মূল্যবোধ নির্ধারণ করি। এই কাজটা মূলত এই ছকটি। তো এখানে ছক করতে হলে কি করতে বলেছে, এই রীতিনীতি ও মূল্যবোধ কোন মাধ্যমে এবং কিভাবে চর্চা করতে পারি তার একটি গাইডলাইন তৈরি করি। এই গাইডলাইন অনুসারে সক্রিয় নাগরিক ক্লাবের মাধ্যমে আমরা সারা বছর রীতিনীতি ও মূল্যবোধ চর্চার কাজটি করব। অনুসরণের গাইডলাইন। এর উত্তরটা তোমরা বিভিন্ন যে রীতিনীতি আছে সেগুলো লিখে বা সেগুলোর সাহায্য নিয়ে বা সেগুলো দেখে দেখেও করতে পারো। তো চলো আমরা চলে যাই। অনুশীলনী গাইডলাইন। নির্ধারিত রীতিনীতি ও মূল্যবোধ। বড়দের সম্মান ও শ্রদ্ধা করা। কোথায় চর্চা করব? বিদ্যালয়, পরিবারের, সমাজে। কিভাবে চর্চা করব? আমাদের চেয়ে বয়সে যারা বড় তাদের সালাম দেওয়া, সম্মান জানানো, তাদের কাছে সহায়তা করা, তাদের আদেশ উপদেশ পালনের চেষ্টা করব, তাদের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব প্রদর্শন করা, ছোটদের স্নেহ করা এবং ছোটদের তাদের বিভিন্ন কাজে সাহায্য ও উৎসাহ করা। বিদ্যালয়, পরিবারের, সমাজে। বয়সে যারা ছোট তাদের সাথে দেখা হলে খোঁজখবর নেওয়া, তাদেরকে পড়াশোনার ব্যাপারে সহায়তা করে বাড়িতে বা বিদ্যালয়ে তাদের বিভিন্ন কাজে সহায়তা করে কাজের সুযোগ তৈরি করে এই মূল্যবোধের চর্চা করা যায়। অন্যের মতামতের গুরুত্ব দেওয়া এবং মতামত শোনার ক্ষেত্রে সহিংসতার চর্চা করা। বিদ্যালয়, পরিবারের, সমাজে। আমাদের পরিবারের কোনো সদস্য ক্লাসে কোনো বিষয়ে মতামত বললে তা মন দিয়ে শোনা, দ্বিমত থাকলেও নেতিবাচক মন্তব্য না করা, ভুল থাকলে বিনয়ের সাথে ধরিয়ে দেওয়া, মতামত যদি নিজেদের মতামতের বিরুদ্ধে হয়ে থাকে তাহলে চুপ থাকা, নিজের মতামতের সৃষ্ট এমন মনোভাব না দেখানো ইত্যাদির মাধ্যমে এর চর্চা করা যায়। আমরা খেয়াল করে দেব, বিদ্যালয়ে যেমন সমাজের প্রচলিত ও মূল্যবোধ চর্চা করা হয়, তেমনি বিদ্যালয় নতুন রীতিনীতি মূল্যবোধ গঠন ও প্রচলিত রীতিনীতি মূল্যবোধে পরিবর্তনে ভূমিকা রাখে। এভাবে সামাজিক কাঠামোর উপর প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধের প্রভাব রয়েছে, সেই সঙ্গে সামাজিক কাঠামো এই রীতিনীতি ও মূল্যবোধকে নিয়ন্ত্রণ করে। আজকের ক্লাসটা পর্যন্ত। পরবর্তীতে আমরা সপ্তম অধ্যায় থেকে শুরু করবো। তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।